ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। নমস্কার, ডিডি বাংলার হাত ধরে আমরা যাচ্ছি বাংলার নানা প্রান্তরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। আজকে যাব শুরুতেই খুব কাছেই ব্যান্ডেলে। আমরা যাচ্ছি গাড়িতে, তবে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল বা অন্য ট্রেন ধরে চলে আসা যায় ব্যান্ডেল স্টেশনে। আমরা আজ প্রথমেই যাব হুগলির ব্যান্ডেল স্টেশন থেকে খুব কাছেই হুগলি ইমামবাড়া। হুগলি নদীর তীরে অপরূপ এই হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সাল, দীর্ঘ 20 বছর ধরে। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ থেকেই তৈরি হয়েছিল এই হুগলি ইমামবাড়া। এই ইমামবাড়া মসজিদ নয়, এটি একটি পবিত্র মিলনক্ষেত্র। ধর্ম নির্বিশেষে সবার জন্য ইমামবাড়ার দরজা খোলা, তবে নির্দিষ্ট সময় আছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি ইমামবাড়া খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ইমামবাড়া খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত। ইমামবাড়ার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। হুগলি নদীর পাড়ে এই ইমামবাড়ায় আছে প্রার্থনার বিশাল স্থান, আরবি ক্যালিগ্রাফি, ধর্মীয় শিলালিপি এবং বিশাল পাথরের সূর্যঘড়ি, সময় গণনার ঐতিহাসিক পদ্ধতির নিদর্শন। ঘড়ির কাঁটা চলছে, সময় এগোচ্ছে। আমরাও যাচ্ছি ব্যান্ডেল চার্চের দিকে। জেলায় জেলায় কাছে ধরে হুগলি নদীর পথ ধরে দেখলাম আমরা ইমামবাড়া, দেখলাম আমরা সূর্যঘড়ি, এবার দেখবো ব্যান্ডেল চার্চ, আপনাদেরও দেখাবো। 1599 সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিম বাংলার অন্যতম প্রাচীন খ্রিস্ট উপাসনালয় ব্যান্ডেল চার্চ। শোনা যায় ব্যান্ডেল শব্দটি এসেছে পর্তুগিজ বান্ডেল থেকে।
যার অর্থ নাকি জাহাজের নোঙর বা বন্দর। ষোলোশো শতক, হুগলি নদীর বুকে ভেসে আসে দূর সমুদ্রের পালতোলা জাহাজ। পর্তুগিজ বণিকরা শুধু বাণিজ্য নয়, নিয়ে আসে তাদের বিশ্বাস, তাদের প্রার্থনা। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে আসে শুধু প্রার্থনার জন্য নয়, শান্তির জন্য। হাতে আমার আলো, আর সেই আলো জ্বালাবো প্রভু যিশুর কাছে। আর দূরে দূরে আমাদের অন্তরে এসে পড়বে সেই আলোর ছোঁয়া। প্রভু আমার, ঈশ্বর আমার, এই মুহূর্তে আছি আমরা ব্যান্ডেল চার্চে, ঈশ্বরের ঘরে। সত্যি থ্যাঙ্কস টু কাছে দূরে। আর এলেই চোখে পড়ে মাতৃ মেরিয়ামের বেদি, বিশাল প্রার্থনা কক্ষ আর কাঠের বেঞ্চের সারি। এই চার্চ ঘুরে ঘুরে চেয়ে চেয়ে দেখার মতো। তবে শুধু দেখা নয়, কান পাতলেই শোনা যায় গির্জার ঘণ্টা ধ্বনি আর ফাদারের মুখে এই গির্জার ইতিহাস। ফাদার, আমি পুরো চার্চটা ঘুরলাম, কি বলবো, মানে এত ভালো ফিলিং, মানে ওই আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয়েছে স্যার। আমি শুধু জিজ্ঞেস করতে চাই, মানে এত ইতিহাস জড়িত আছে এই চার্চ, ব্যান্ডেল চার্চে, কিছু বলুন না। এই গির্জাটা নির্মাণ করা হয় 1599-এ। ওটাও পর্তুগিজ মিশনারি ফাদাররা যারা এসেছিলেন তাদের দ্বারা। আর এটাই বলতে গেলে নর্থ ইন্ডিয়ার প্রথম গির্জাটা এটাই। আর পর্তুগিজ মিশনারি ফাদাররা এসছে পর্তুগিজ ব্যবসায়ী লোকদের সঙ্গে, আর ওটা থেকে আরম্ভ হয় এটার ইতিহাস। আর এই 426 বছরের সঙ্গে এই একটা ইতিহাস টেনে এসছে এই পর্যন্ত। 1599 সালে এই গির্জাটা প্রথম নির্মাণ করা হয়, কিন্তু ওই 35 বছরের মধ্যে মোগল রাজাদের সৈন্য এসে পুরোটা ধ্বংস করে ফেলে লোকদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রাতে। আর
কোনো কোনো একটা পলিটিক গণনার জন্য তাদেরকে আবার ফেরত পাঠায়। আর যে যে রাজা সব ধ্বংস করে দিয়েছে উনি নিজে, আবার শাহজাহান উনি নিজে পুরো টাকাটা এই গির্জার জন্য তৈরি করতে এবং গির্জার জন্য 777 বিঘে জমিও দিয়ে দান করলেন। আর ওই থেকে আরম্ভ করে এই গির্জার মেইন ফাদার ছিল এই এলাকার প্রশাসন। ফাদার, এটা কি ড্যামেজ কন্ট্রোল ছিল নাকি? না, একটা অলৌকিক ঘটনার পরে এই যে মন পরিবর্তনটা হলো। শাহজাহান যিনি সব কিছু ধ্বংস করে দিলেন, ওনার হুকুম ছিল যে ফাদারদের নিয়ে গেছে ওই ফাদারদের বন হাতির সামনে ফেলে দেওয়া, তাদেরকে মেরে ফেলার জন্য। ওই সময় একটা হাতি ফাদারকে, এই যে হেড ফাদার ছিলেন ওনাকে পেটে তুলে রাজার সামনে গিয়ে প্রণত দাঁড়িয়ে ওই একটাতে মন পরিবর্তন হলো রাজার। আর ওটাতে রাজা শুধু তাদের ফ্রি করেছে তা নয়, সবাইকে আবার আগে তো তাদের নিয়ে যাওয়া হয়েছিল পায়ে হেঁটে এই 1200 কিলোমিটার আগ্রা পর্যন্ত। এখন তাদেরকে নৌকায় বা শিপে করে নিয়ে এসেছে এবং গির্জা তৈরি করার জন্য যথেষ্ট টাকা পয়সা আর 777 বিঘে জমি গির্জাকে দান করা হলো। তা থেকে আরম্ভ করে তা থেকে এই হেড প্রিস্ট যিনি ছিলেন উনি এই এলাকার প্রশাসন সব ওনার দায়িত্বে ছিলেন। অসংখ্য ধন্যবাদ ফাদার, মানে খুব ভালো লেগেছে। আমি এত ভালো এক্সপিরিয়েন্স আমি আসুন আবার যখনই কলকাতাতে এসে থেকে যাবো। ইয়েস, মোস্ট ওয়েলকাম। কেমন লাগলো? এতক্ষণ আমরা ছিলাম হুগলি নদীর পাড়ে ব্যান্ডেল চার্চে, এবার আমরা যাব নদীর সঙ্গমে। কিন্তু ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, সঙ্গে চলুন, আসুন। কাছে দূরে, কাছে দূরে। ব্রেকের পর ফিরে এলাম আর পেট পুরে খেয়ে নিলাম। অসাধারণ খেলাম। ব্যান্ডেল চার্চের খুব কাছেই এর রেস্তোরাঁতে। প্রতিটি খাবার অসাধারণ, যাকে বলে অসাম। সেই গান শোনার জন্যই 3 নদের টানে আমরা এগিয়ে যাচ্ছি হুগলির ত্রিবেণীর দিকে। ত্রিবেণী নামেই আছে মিলন। ত্রি মানে 3, বেণী মানে স্রোতের জট। কথিত আছে এখানে মিলিত হতো 3 নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী। আজ দেখা যায় একটি, তবু বিশ্বের মানচিত্রে এ স্থান এক পবিত্র সঙ্গম ক্ষেত্র। আমরা এগিয়ে চলেছি সেই দিকে। প্রথমেই পৌঁছে গেছি মুক্তবেণী ঘাট। নামের মধ্যেই আছে মুক্তবেণী, অর্থাৎ বন্ধন ছিন্ন করে মিলনের আহ্বান। পাশেই আছে মহাশ্মশান। মানুষের ধারণা এই ঘাটে স্নান করলে পাপ ক্ষয় হয়, পিতৃপুরুষের আত্মা শান্তি লাভ করে। মকর সংক্রান্তি ও অমাবস্যা তিথিতে এখানে ভক্তদের ঢল নামে ছুঁয়ে নিতে 3 নদীর জল। মুক্তবেণী ঘাট পেরিয়ে এবার যাব আরেক ঘাটের দিকে, সপ্তঋষি ঘাট।
আমরা এখন দাঁড়িয়ে আছি সপ্তঋষি ঘাটে। এখানে কিন্তু মানুষজন পুণ্য স্নান করতেও আসে। আর হ্যাঁ, কুম্ভের সময় এখানে কুম্ভ মেলাও বসে। লোকে বলে ত্রিবেণীর এই পবিত্র তীরে সেই সপ্তঋষির তপস্যার স্মৃতি আছে। সপ্তঋষি, যা সপ্তর্ষি মণ্ডল নামে পরিচিত, পৃথিবীতে তারই প্রতীক যেন এই ঘাট, ত্রিবেণী সঙ্গম। অনেকে বলে ত্রিবেণী হলো দক্ষিণ প্রয়াগ। আমরা এখন আছি সেই পুণ্য ভূমিতে। পুণ্যজল মাথায় ছুঁয়ে এগিয়ে যাচ্ছি ত্রিবেণীর আরেক ঘাটের দিকে, রাজাঘাটের দিকে। লোকমুখে প্রচলিত আছে ত্রিবেণীর জমিদার বা রাজার উদ্যোগে তৈরি হয়েছিল এই ঘাট, তাই এই ঘাটের নাম রাজাঘাট। সন্ধ্যা নেমেছে, আমরা দাঁড়িয়ে আছি ত্রিবেণীর রাজাঘাটে। নেব একটা ছোট্ট বিরতি। হ্যাঁ, তবে বিরতির আগে আমরা দেখে নেব রাজাঘাটে রাজার বাড়ির রাধা গোবিন্দকে, কারণ এই রাধা গোবিন্দের বয়স 390 বছর। রাজাঘাটের চারপাশে আছে অনেক মন্দির। সেই সব মন্দির দর্শন করে আমরা যাব কাছে রাজার বাড়ির মন্দিরে। সেখানে এই মুহূর্তে আরতি হচ্ছে গোকুল চাঁদ ও রাধারানীর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডিডি বাংলার পর্দায় কাছে দূরে। চলে এলাম হংসেশ্বরী মন্দির। পশ্চিমবাংলার হুগলি জেলায় বাঁশবেড়িয়া শহরে অবস্থিত এই হংসেশ্বরী মন্দির 1799 সালের শেষ ভাগে রাজা নৃসিংহদেব স্বপ্নাদেশ পান, যেখানে দেবী মা হংসেশ্বরী তাকে মন্দির নির্মাণ করতে বলেন। মন্দিরের ভিত্তি স্থাপনের পর প্রয়াত হয় রাজা নৃসিংহদেব। তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন 1814 সালে তার স্ত্রী রানী শঙ্করী দেবী। এটি একটি 5 তলা 13 চূড়া বিশিষ্ট রত্ন মন্দির। প্রতিটি চূড়া পদ্মকড়ির মতো। ভেতরের নকশা 13টি মিনারের সাথে নিচ পর্যন্ত লুকোনো আছে গুহার মতো পথ তৈরি করে। দেবী প্রতিমা নীল নিম কাঠের তৈরি, চতুর্ভুজা।
বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। এই মন্দির তৈরি তন্ত্রমতে। আরে জয় মা হংসেশ্বরী। দেবীর আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব, আর এগোলেই দেখতে পাবো হংসেশ্বরী মন্দিরের পাশেই অনন্ত বাসুদেব মন্দির। পোড়ামাটির নকশায় সাজানো এই মন্দির তৈরি হয়েছিল 1788 সালে। বাঁশবেড়িয়া রেল স্টেশনে নেমে এই মন্দিরে আসা যায় অটো বা রিক্সা করে। এটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি তান্ত্রিক দর্শন। সেই দর্শনীয় স্থান দর্শন করে আজ এখন ফেরার পালা। আর সকালে গেলাম ইমামবাড়া, দুপুরে ব্যান্ডেল চার্চ, আর তারপর ত্রিবেণী ছুঁয়ে এসে পড়লাম হংসেশ্বরী মন্দির। কি ভালো দিন কাটলো, বুঝতেই পারছেন। সব ধর্ম মিলে এক হয়ে গেল। এই তো আমাদের বাংলা, এই বাংলায় তো আমি ফিরে আসতে চাই বারবার। ফিরে আসবো আগামী পর্বে, সঙ্গে নিয়ে কাছে ধরে। সঙ্গে থাকুন, সঙ্গে চলুন। ছুটে যাবে নাকি হারিয়ে, পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে, অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরজীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, 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 কাছে